গল্প অবাধ্য মেঘের বৃষ্টি। নীলগিরি উপত্যকার বুক চিরে চলে যাওয়া পিচঢালা রাস্তাটা যেখানে এসে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হয় এক অন্য জগৎ। এই অঞ্চলের মানুষ জায়গাটাকে চেনে দক্ষিণ মহল নামে। চারিদিকে বিশাল সীমানা প্রাচীর, উপরে কাঁটাতারের বেষ্টনী, আর ঘেটে সার্বক্ষণিক পাহারায় থাকে চশমা পরা গম্ভীর মুখের কয়েকজন অস্ত্রধারী মানুষ। এই রাজপ্রাসাদের মালিক জহির রায়হান। রাজনীতি, ক্ষমতা আর অন্ধকার জগতের একছত্র অধিপতি তিনি। লোকে তাকে আড়ালে ডাকে শহরের ভিলেন। তার একটা ইশারায় যেমন কোটি টাকার টেন্ডার পাস হয়ে যায়, ঠিক তেমনি অন্য একটা ইশারায় নিমেষেই স্তব্ধ হয়ে যেতে পারে যে কারোর দীর্ঘশ্বাস। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের একটা দুর্বল জায়গা ছিল। জহির রায়হানের একমাত্র কন্যা মেহজাবিন। মেহজাবিন যেন এক টুকরো জ্বলন্ত আগুন। রূপ যেমন তার চোখ ধাঁধানো, জেদও তার আকাশচুম্বী। ছোটবেলা থেকে মায়ের অভাব সে বুঝতে পেরেছে জহির রায়হানের অন্ধ ভালোবাসায়। যা কিছু সে হাত দিয়ে ছুঁয়েছে তাই তার হয়ে গেছে। দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক আর অহংকারের এক অলীক বৃত্তে সে বড় হয়েছে। কিন্তু জীবনের একটা সত্য সে জানত না। ক্ষমতা দিয়ে সব কিছু কেনা গেলেও মানুষের অকৃত্রিম সরলতা কেনা যায় না। ঠিক এই জায়গাতেই মেহজাবিনের জীবনে প্রবেশ ঘটে আরিয়ানের। আরিয়ান এই শহরেরই একটা সরকারি কলেজের সাধারণ খণ্ডকালীন শিক্ষক। সাদা শার্ট, কাঁধে একটা পুরনো চামড়ার ব্যাগ আর চোখে এক সমুদ্র সততা, এটাই আরিয়ানের পরিচয়। বাবা মারা যাওয়ার পর থেকে মা রহিমা বেগমকে নিয়ে তার ছোট্ট সংসার। অভাব আছে, কিন্তু সেই অভাবকে তারা কখনো কষ্টের কারণ হতে দেয়নি। আরিয়ানের টিউশনি আর ছোট চাকরির টাকায় তাদের ডাল ভাতের সংসার খুব সুখেই কেটে যাচ্ছিল। কলেজের একটা বার্ষিক ফাংশনে মেহজাবিনের সাথে আরিয়ানের প্রথম দেখা। মেহজাবিন সেদিন নিজের ক্ষমতার দম্ভ দেখিয়ে এক গরিব ছাত্রকে অপমান করতে চেয়েছিল, আর আরিয়ান সবার সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু ধীর কণ্ঠে মেহজাবিনকে তার ভুলটা বুঝিয়ে দিয়েছিল। জীবনের প্রথম কেউ মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে তার সচ্ছলতাকে অগ্রাহ্য করেছিল। সেই প্রথম আঘাতটাই মেহজাবিনের মনে এক অদ্ভুত ভালো লাগার জন্ম দেয়। জেদ থেকে শুরু হওয়া সেই অনুভূতি কখন যে ভালোবাসায় রূপ নিল, মেহজাবিন নিজেও তা বুঝতে পারেনি। সেদিন রাত তখন প্রায় 10টা। জহির রায়হানের বিশাল ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। ঝাড়বাতির আলোয় চারদিক ঝলমল করলেও ঘরের ভেতরের পরিবেশটা ছিল ভীতিপ্রদ। সোফায় পা তুলে বসে চুরুট ফুঁকছিলেন জহির রায়হান। তার ঠিক সামনে শান্তভাবে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার পেছনে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপছিল মেহজাবিন। তোমার সাহস তো কম নয় আরিয়ান। জহির রায়হানের কণ্ঠস্বর ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। যেখানে এই শহরের বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা আমার সামনে এসে কথা বলার সাহস পায় না, সেখানে তুমি একটা চুনোপুটি হয়ে আমার মেয়ের হাত ধরার স্বপ্ন দেখছো। আরিয়ান তার চশমাটা নাকের উপর ঠিক করল। তার হাত দুটো কাঁপছিল না। সে জহির রায়হানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার মেয়ের হাত ধরে স্বপ্ন দেখিনি স্যার। মেহজাবিন নিজেই আমার জীবনে এসেছে। আর ভালোবাসার কোনো মাপকাঠি হয় না। আমি জানি আমি দরিদ্র, কিন্তু আমার সততা আর
মেহজাবিনের প্রতি আমার দায়িত্ববোধ আপনার এই পুরো সাম্রাজ্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মুখ সামলে কথা বলো, গর্জে উঠলেন জহির রায়হান। তার এক ইশারায় পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা আরিয়ানের দিকে পা বাড়ালো। ঠিক তখনই মেহজাবিন ঝড়োবেগে ঘরে ঢুকে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। সে তার বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খবরদার, আরিয়ানের গায়ে যদি একটা আঁচও লাগে তবে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে। তুমি তো পুরো শহরকে ভয় দেখিয়ে বাঁচো, আজ নিজের মেয়েকেও ভয় দেখাবে? আমি আরিয়ানকে বিয়ে করব, এটাই শেষ কথা। তুমি মেনে না নিলে আমি বিষ খাবো। মেয়ের চোখের দিকে তাকিয়ে জহির রায়হান থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়ে তার নিজের রক্ত, একে জোর করে থামানো যাবে না। তিনি তার বডিগার্ডদের পিছু হটার ইশারা করলেন। চুরুটের ধোঁয়া বাতাসে উড়িয়ে তিনি এক কুটিল হাসি হাসলেন। ঠিক আছে মেহজাবিন, তোর জেদি জিতল, আমি তোদের বিয়ে দেব। কিন্তু আরিয়ান, একটা কথা মনে রেখো, সাপের বাচ্চা যেখানেই যাক সে কিন্তু সাপই থাকে। ভিলেনের মেয়ে যখন তোমার ওই ভাঙা ঘরে বউ হয়ে যাবে তখন তোমার ওই শান্ত মধ্যবিত্তের সংসার পুরে ছারখার হয়ে যাবে। তুমি কি সেই আগুন সহ্য করতে পারবে? আরিয়ান মৃদু হাসল। সে জানত আগুনকে নেভাতে পারে কেবল জল, আর তার কাছে মেহজাবিনের জন্য এক সমুদ্র ভালোবাসা আছে। কোনো সানাই বাজল না, কোনো আলোকসজ্জা হলো না। কাজী অফিসে অত্যন্ত সাদামাটাভাবে আরিয়ান আর মেহজাবিনের বিয়ে সম্পূর্ণ হলো। জহির রায়হান বিয়েতে উপস্থিত হননি, তবে তিনি মেহজাবিনকে তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে ঘর থেকে বের করে দিয়েছিলেন। মেহজাবিন যখন আরিয়ানের জীর্ণ চুনকাম খসে পড়া টিনের চালের বাড়িতে পা রাখল তখন মাঝরাত। আরিয়ানের মা রহিমা বেগম দরজায় প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি মেহজাবিনকে দেখে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি ফিসফিস করে বললেন, আমার ভাঙা ঘরে লক্ষ্মী এলো। মারে, আমার ছেলেটা খুব সরল, তোকে হয়তো রাজপ্রাসাদের সুখ দিতে পারবে না, কিন্তু বুকের ভেতরে আগলে রাখবে। মেহজাবিন কোনো কথা বলল না। সে চারদিকের পরিবেশটা দেখছিল। ভাঙা দেয়াল, একটা পুরনো খাট, আর মাথার উপর একটানা আওয়াজ করে ঘোরা এক পুরনো সিলিং ফ্যান। তার দম আটকে আসছিল। বিয়ের প্রথম সকালটাই শুরু হলো এক চরম বাস্তবতার ধাক্কা দিয়ে। সকাল 6টায় রহিমা বেগম মেহজাবিনের ঘরের দরজায় টোকা দিলেন। মা মেহজাবিন, আরিয়ান তো 8টার মধ্যে কলেজে যাবে, ওর জন্য একটু চা আর রুটি করতে পারবে মা? আমার শরীরটা আজ ভালো ঠেকছে না। মেহজাবিন ঘুম চোখে দরজা খুলে শাশুড়ির দিকে তাকালো। তার মেজাজ তখন তুঙ্গে। সে তীব্র গলায় বলল, রুটি, চা? মা, আমি আমার জীবনে কোনো দিন সকাল 9টার আগে ঘুম থেকে উঠিনি। আর রান্নাঘর, আমি দূর থেকেও কোনো দিন ওইসব দেখিনি। আপনার ছেলে আমাকে বিয়ে করে কি কাজের মেয়ে বানাতে এনেছে? এই গরম, এই মশা, আমি এক রাতও ঘুমাতে পারিনি। আরিয়ান ঠিক তখনই বারান্দা থেকে ঘরে ঢুকল। মায়ের ফ্যাকাশে মুখ আর মেহজাবিনের রুক্ষ আচরণ দেখে তার বুকটা ভেঙে গেল। সে মাকে বলল, মা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি চা বানিয়ে নিচ্ছি। মা চলে যাওয়ার পর আরিয়ান ঘরের দরজা বন্ধ করে দিল। সে মেহজাবিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে রাগ ছিল না, ছিল গভীর এক অভিমান। মেহজাবিন, তুমি যখন এই বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিলে
তখন কি ভেবেছিলে এখানেও তোমার বাবার বডিগার্ডরা এসে তোমাকে ব্যাটটি দিয়ে যাবে? এটা জহির রায়হানের প্রাসাদ নয়, এটা আমার মায়ের ঘাম আর শ্রমের সংসার। এখানে অহংকার চলে না, এখানে একে অপরের কষ্ট ভাগ করে নিতে হয়। তুমি যদি মানিয়ে নিতে না পারো তবে এখনো সময় আছে, তোমার বাবার প্রাসাদে ফিরে যেতে পারো। আরিয়ানের এই কঠোর কিন্তু বাস্তব কথাগুলো মেহজাবিনের বুকে তীরের মতো বিঁধল। সে রাগ করে বিছানায় গিয়ে বসলো এবং কাঁদতে লাগলো। কিন্তু আরিয়ান তাকে সান্ত্বনা দিতে এলো না। সে বুঝতে পেরেছিল মেহজাবিনকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতেই হবে। দিনগুলো কোনো নিয়মের তোয়াক্কা না করেই কাটতে লাগলো। আরিয়ান সকাল হতেই বেরিয়ে পড়ে। কলেজ শেষ করে তাকে পরপর 3টি টিউশনি করতে হয়। বাড়ি ফিরতে ফিরতে তার রাত 9টা বেজে যায়। মেহজাবিন সারাদিন ওই ছোট বাড়িতে একা থাকে। তার স্মার্টফোনের স্ক্রিনটা ছাড়া তার আর কোনো সঙ্গী নেই। সে কোনোদিন ভাবেনি একাকিত্ব এতটা ভয়ঙ্কর হতে পারে। সবচেয়ে বড় কষ্টটা হতো যখন সে পাড়ার মানুষের মুখোমুখি হতো। একদিন দুপুরে মেহজাবিন বাড়ির সামনের টিউবওয়েলে একটু জলের জন্য গিয়েছিল। পাড়ার কয়েকজন মধ্যবয়সী মহিলা সেখানে দাঁড়িয়ে গল্প করছিলেন। মেহজাবিনকে আসতে দেখেই তারা নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করল। ওই দেখ, ভিলেনের মেয়ে যাচ্ছে। কোন সাহসে আরিয়ান এই ডাইনির মেয়েকে ঘরে আনলো আল্লাহই জানে। ওর বাপের পাপের ভাগ তো এই মেয়েও পাবে। মেহজাবিন আর সহ্য করতে পারল না। সে জলের কলসিটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে চিৎকার করে বলল, আপনারা আমাকে নিয়ে এইভাবে কথা বলছেন কেন? আমার বাবা কি করেছেন না করেছে তার সাথে আমার কি সম্পর্ক? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? কেন সবাই আমাকে দেখলেই দূরে সরে যান? মহিলারা ভয় পেয়ে যে যার ঘরে ঢুকে গেলেন। মেহজাবিন সেদিন ঘরের কোণে বসে শুধু কেঁদেছিল। রাতে আরিয়ান যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, সে দেখল ঘরের সমস্ত জিনিসপত্র মেঝেতে ছড়ানো ছিটানো। মেহজাবিন চুল এলোমেলো করে মেঝেতে বসে আছে। আরিয়ানকে দেখেই সে ভাগিনীর মতো গর্জে উঠল, আমি আর এই নরকে থাকবো না আরিয়ান। তোমার এই পাড়ার লোক, তোমার এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। সবাই আমাকে ভিলেনের মেয়ে বলে গালি দেয়। আমি কি অপরাধ করেছি? আমি শুধু তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? আরিয়ান চুপচাপ ব্যাগটা টেবিলের উপর রাখল। সে মেহজাবিনের ভাঙচুর করা জিনিসগুলো একটা একটা করে তুলতে লাগলো। তারপর সে মেহজাবিনের সামনে মেঝেতে বসে পড়ল। পরম মমতায় মেহজাবিনের 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, মেহজাবিন, একটা বড় গাছকে যখন তার পুরনো মাটি থেকে উপড়ে নতুন মাটিতে রোপণ করা হয় তখন তার শিকড় ছড়াতে খুব খুব কষ্ট হয়। পাতাগুলো শুকিয়ে যায়, কিন্তু গাছটা যদি ধৈর্য ধরে তবে একদিন সেই নতুন মাটিতেই সে ফুল ফুটিয়ে তোলে। পাড়ার লোক ভুল বলেনি। তোমার বাবার ক্ষমতার নিচে এই শহরের কত মানুষের স্বপ্ন পিষে গেছে তার হিসেব নেই। তারা সেই ক্ষোভ তোমার ওপর ঝাড়ছে। কিন্তু তুমি যদি রাগ না করে তাদের ভালোবাসতে শেখো তবে দেখবে একদিন এই মানুষগুলাই তোমাকে জহির রায়হানের মেয়ে হিসাবে নয়, আরিয়ানের বউ হিসাবে সম্মান করবে। তুমি কি সেই ধৈর্যটুকু রাখবে না আমার জন্য? আরিয়ানের চোখের সেই গভীর আকুলতা আর শান্ত কণ্ঠস্বর মেহজাবিনের ভেতরের সব রাগ জল করে দিল। সে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে অজরে কাঁদতে লাগলো।
সেই রাতে প্রথম মেহজাবিন অনুভব করল সুখের চেয়ে শান্তির মূল্য অনেক বেশি। সময়ের চাকা ঘুরতে লাগলো। আরিয়ানের সেই কথাগুলো মেহজাবিনের মনের গভীরে দাগ কেটেছিল। সে নিজেকে পরিবর্তন করতে শুরু করলো। সকালে সে এখন আরিয়ানের আগেই ঘুম থেকে ওঠে। রহিমা বেগমের কাছে থেকে সে রুটি বানানো শিখল। প্রথম প্রথম রুটি আকার গোল হতো না, কখনো পুড়ে যেত। আরিয়ান সেই পুরা রুটি অমৃতের মতো হাসি মুখে খেয়ে নিত। মেহজাবিন এখন সুতির শাড়ি পরা শুরু করেছে। চুলে একটা সাধারণ খোপা, কপালে ছোট একটা লাল টিপ। জহির রায়হানের সেই অহংকারী রাজকুমারী এখন আস্তে আস্তে এক মধ্যবিত্ত গৃহবধূতে রূপান্তরিত হচ্ছিল। শুধু তাই নয়, পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সে বিকেলে নিজের বারান্দায় বসিয়ে পড়াতে শুরু করলো। মেহজাবিন যে এত সুন্দর করে গল্প বলতে পারে তা পাড়ার মানুষ আগে জানতো না। যে মহিলারা তাকে দেখে দরজা বন্ধ করে দিত, তারা এখন বিকেলে মেহজাবিনের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসেন। রহিমা বেগম এখন গর্ব করে পাড়ায় বলেন, আমার মেহজাবিন কোনো ভিলেনের মেয়ে না, ও আমার ঘরের আলো। কিন্তু নিয়তি হয়তো তাদের এই সুখ সহ্য করতে পারল না। জহির রায়হানের রাজনৈতিক প্রতিপক্ষ মির্জা গ্রুপ অনেক দিন ধরেই জহির রায়হানকে ঘায়েল করার সুযোগ খুঁজছিল। তারা জানত জহির রায়হানের একমাত্র দুর্বলতা তার মেয়ে মেহজাবিন, আর মেহজাবিনকে আঘাত করার সবচেয়ে সহজ উপায় হলো আরিয়ান। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে মেঘ থমথম করছিল। আরিয়ান একটু দূরবর্তী এক ছাত্রের বাসায় টিউশন শেষ করে সাইকেল নিয়ে বাসায় ফিরছিল। রাত তখন প্রায় 8:30। শহরের শেষ সীমানার নির্জন কালভার্টটার কাছে আসতেই একটা কালো রঙের মাইক্রোবাস আরিয়ানের পথ আটকে দাঁড়ালো। গাড়ি থেকে 4-5 জন মুখোশধারী লোক নেমে এলো। তাদের হাতে ছিল লোহার রড আর ধারালো অস্ত্র। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই তারা আরিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। তোর শ্বশুর জহির রায়হানকে গিয়ে বলিস মির্জা ভাই সালাম পাঠিয়েছে, একজন চিৎকার করে বলল। আরিয়ানকে নির্মমভাবে আঘাত করা হতে লাগলো। লোহার রডের আঘাতে আরিয়ানের সাইকেলটা দুমড়ে মুচড়ে গেল। আরিয়ানের সাদা শার্টটা মুহূর্তের মধ্যে রক্তে ভিজে লাল হয়ে গেল। সে কালভার্টের পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল। গুন্ডারা তাকে মৃত ভেবে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে গেল। এদিকে বাড়িতে মেহজাবিনের মনটা বারবার কেঁপে উঠছিল। ঘড়িতে 11টা বেজে গেছে। আরিয়ান কোনোদিন এত দেরি করে না। সে বারবার আরিয়ানের ফোনে চেষ্টা করছিল, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছিল। রহিমা বেগম জায়নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন। ঠিক তখনই আরিয়ানের এক ছাত্রের বাবা আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকেই আরিয়ানের বাড়িতে খবর পাঠানো হয়। খবরটা পাওয়া মাত্রই মেহজাবিনের পায়ের তলার মাটি সরে গেল। সে কোনো কিছু না ভেবেই শাশুড়িকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। শহরের সেন্ট্রাল হাসপাতালের ইমার্জেন্সির সামনে তখন থমথমে পরিবেশ। আরিয়ানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মাথায় গভীর আঘাত লেগেছে। আগামী 24 ঘন্টা কিছু বলা যাচ্ছে না। মেহজাবিন ওটির দরজার সামনে পাথরের মূর্তির মতো বসেছিল। তার চোখে কোনো জল ছিল না, কিন্তু তার চোয়াল ছিল শক্ত। রহিমা বেগম মেহজাবিনের কাঁধে মাথা রেখে কাঁদছিলেন। ঠিক তখনই হাসপাতালের করিডোর কাঁপিয়ে একদল জুতো পরা মানুষের আওয়াজ পাওয়া গেল। জহির রায়হান তার বিশাল বডিগার্ডের বহর নিয়ে হাসপাতালে এসে হাজির হলেন। তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে তিনি পুরো হাসপাতালের নিরাপত্তা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন।
তিনি মেহজাবিনের সামনে এসে দাঁড়ালেন। মেয়ের এই সাধারণ শাড়ি পরা ফ্যাকাশে মুখ দেখে তার ভেতরের বাবাটা হয়তো একটু কেঁদে উঠেছিল, কিন্তু তার অহংকার তা প্রকাশ করতে দিল না। তিনি গম্ভীর গলায় বললেন, দেখলে তো মেহজাবিন, এই হলো তোমার মধ্যবিত্ত ভালোবাসার পরিণতি। যে ছেলে নিজের নিরাপত্তা দিতে পারে না, সে আমার মেয়েকে কি করে সুখে রাখবে? আজ মির্জার গুন্ডারা ওকে মেরেছে শুধু আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। ও যদি আমার জামাই না হতো, তবে আজ এই হাসপাতালের বেডে ওকে মৃত্যুর সাথে লড়তে হতো না। এখনো সময় আছে মা, নিজের ভুল বুঝতে শেখো। এই নোংরা সস্তা জীবন ছেড়ে আমার সাথে চলো। আমি আরিয়ানের চিকিৎসার সব খরচ দিয়ে দেব, কিন্তু তোমাকে আমার রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। মেহজাবিন আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সে তার বাবার চোখের দিকে তাকালো। সেই চোখে আর আগের জেদ বা ভয় ছিল না, সেখানে ছিল এক চরম আত্মমর্যাদার আর ঘৃণা। সে পরিষ্কার গলায় বলল, তুমি ঠিকই বলেছো বাবা। আরিয়ান আজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে শুধু একটা কারণে, কারণ ও জহির রায়হানের মেয়ের জামাই। তোমার ওই ক্ষমতার লোভ, তোমার ওই অন্ধকারের সাম্রাজ্যের পাপের শাস্তি আজ আমি নির্দোষ স্বামী ভোগ করছে। তুমি টাকা দিয়ে আরিয়ানের চিকিৎসা করাতে চাও, যে টাকা মানুষের রক্তে ভেজা, সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর গায়ে একটা ওষুধও ছোঁয়াতে দেব না। মেহজাবিন, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাবা। গর্জে উঠলেন জহির রায়হান। হ্যাঁ, তুমি আমার বাবা ছিলে। মেহজাবিন তার গলার চেন আর হাতের বালাগুলো খুলে জহির রায়হানের পায়ের কাছে ফেলে দিল। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি ক্ষমতা দিয়ে পুরো শহর শাসন করতে পারো, কিন্তু আরিয়ান আমাকে ভালোবাসা দিয়ে আমার আত্মাকে জয় করেছে। ও যদি বেঁচে না থাকে, তবে আমি এই হাসপাতালের সামনেই নিজের জীবন দিয়ে দেব। কিন্তু তোমার ওই পাপের প্রাসাদে মেহজাবিন আর কোনো দিন পা রাখবে না। তুমি এখন আসতে পারো মিস্টার জহির রায়হান। জহির রায়হান স্তব্ধ হয়ে গেলেন। তার জীবনের সবচেয়ে বড় অস্ত্র ক্ষমতা আজ তার নিজের মেয়ের সামনে এসে ধূলিসাৎ হয়ে গেল। তিনি আর একটা কথাও বলতে পারলেন না। মাথা নিচু করে তিনি তার দলবল নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এই প্রথম শহরের ক্ষমতাধর ভিলেন কোনো এক সাধারণ মধ্যবিত্তের ভালোবাসার কাছে হেরে গেলেন। 3 মাস পর নীলগিরি উপত্যকার আকাশ আজ নীল। সকালে সোনার উদেশে পড়েছে আরিয়ানের শোবার ঘরের জানালায়। আরিয়ান এখন অনেকটাই সুস্থ, তবে তার মাথায় এখন একটা সাদা ব্যান্ডেজ বাঁধা আছে। সে জানালার পাশে ইজি চেয়ারে বসে একটা বই পড়ছিল। রান্নাঘর থেকে চায়ের 2টি কাপ হাতে ঘরে ঢুকলো মেহজাবিন। তার পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি, চুলে গোজা একটা বুনো ফুল। তার মুখে এখন এক অপার্থিব স্নিগ্ধতা, যা কোনো দামি মেকআপ বা রাজপ্রাসাদের আলো দিতে পারেনি। সে চায়ের কাপটা আরিয়ানের হাতে দিয়ে মিষ্টি করে হাসল। নাও, একদম পারফেক্ট আদা চা, খেয়ে বলো কেমন হয়েছে। আরিয়ান চায়ের কাপে চুমুক দিল। তারপর সে মেহজাবিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তার চোখের দিকে তাকালো। কি দেখছো এভাবে? মেহজাবিন কিছুটা লজ্জা পেয়ে বলল, দেখছি আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাকে। আরিয়ান ধীর গলায় বলল, যেদিন জহির রায়হানের মেয়ে আমার এই ঘরে বউ হয়ে এসেছিল, আমি ভেবেছিলাম আমার জীবনটা হয়তো কোনো ঝড়ের মুখে পড়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ দেখছি সেই ঝড় বিদায় নিয়ে আমার ঘরে এক শান্ত স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়া দিয়ে গেছে। তুমি কি সত্যিই সেই মেহজাবিন? মেহজাবিন আরিয়ানের কাঁধে মাথা রাখল।
তার চোখ দিয়ে এক ফোঁটা আনন্দের জল গড়িয়ে আরিয়ানের শার্টে পড়ল। সে ফিসফিস করে বলল, আমি সেই মেহজাবিন নই আরিয়ান। জহির রায়হানের মেয়ে সেদিনই মরে গেছে, যেদিন তুমি আমার হাত ধরেছিলে। আমি যখন শুধুই তোমার মেহজাবিন। এই ছোট ঘর, এই অভাব আর তোমার এই ভালোবাসাই আমার আসল রাজপ্রাসাদ। বাইরে তখন হালকা বাতাস বইছিল। নীলগিরির পাহাড়ের উপর দিয়ে অবাধ্য মেঘগুলা ভেসে যাচ্ছিল দূর আকাশে, যেন তারা এই ছোট্ট ঘরের ভালোবাসার গল্পটা পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চায়। সমাপ্ত।